দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় দুষ্কৃতীদের তাণ্ডব। পাথর প্রতিমায় দুর্গা গোবিন্দপুরে বেশ কয়েকটি দোকান, বাড়ি, গোয়ালঘরে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। গৌতম মণ্ডল সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। গৌতম, কারা কি কারণে হামলা চালালো? দেখো সৌমেন, আমি রয়েছি পাথর প্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর। এই যে জায়গাটা, এইখানে পাশাপাশি 3টি দোকান রয়েছে। একটি সেলুন ছিল, তার পাশে একটা ছোট রেস্টুরেন্ট ছিল এবং তার পাশে একটা ভুসিমাল দোকান ছিল। কালকে রাত 12:30 নাগাদ দুষ্কৃতীরা প্রথমে এই 3টে দোকানে আগুন লাগায়। এর পাশাপাশি এই যে গ্রামের ভিতরে, সেখানে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগায় এবং এখানে যে ভিডিও, সেই পাথর প্রতিমার ভিডিও যিনি গাড়ির চালক, সেই গাড়িটি তার বাড়িতেই ছিল, সেই গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় এবং একাধিক বাড়িতে এরকমভাবে একই রকমভাবে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় এবং তারপর পুলিশ আসে এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। কিন্তু বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ আগুন ছিল এবং আগুনে পুরো খাক হয়ে গেছে। এখন ঘটনাস্থলে আজকে সকাল থেকে এখানে আছেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। তার কাছ থেকে আমরা জেনে নেব ঠিক এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না কেন? এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না, এটা কি ঘটনা? কারা জড়িত এর সঙ্গে? কারা জড়িত সেটা তো নট ইয়েট আইডেন্টিফাইড। তো এলাকা মানুষদের যে ধারণা, যে ব্যক্তিটার নাম উঠে এসছে সে ইতিপূর্বে 2-1 জায়গায় এই চুরি চারার কাজের সঙ্গে জড়িত, ফলে সেই নামটা উঠে এসছে। সঙ্গে সঙ্গে ওসিকে এটাকে জানানো হয়েছে। ওসি তার ফটোগুলোকে নিয়ে সেই রাত থেকে চেষ্টা করছেন, তবে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তো যেই করুক না কেন, যে দুষ্কৃতকারী এই কাজটা করেছে, এরকম ধরনের নিন্দনীয়। বলছিলেন এটা একার কোনো কাজ না, এটা তো নিশ্চয়ই এটা 100 ভাগের 100 ভাগ সত্য যে একার কাজ নয়। কারণ এখানে 3টে ঘরে যখন আগুন লাগানো হয়, তারপরে গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে যখন চলে যাওয়া হয়, তাহলে এখানে একজন এই কাজটা করে যেতে পারে না, তার সঙ্গে একটা টিম আছে, গ্যাং আছে। অতএব এই গ্যাংটাকে যতক্ষণ না ধরা যাচ্ছে বা তাদের কাউকে যতক্ষণ অ্যারেস্ট করা যাচ্ছে, প্রকৃত তথ্যটাকে অনুসন্ধান করাটাকে কঠিন ব্যাপার হয়ে যাবে বলে মনে হচ্ছে। একেবারেই দেখো সৌমেন, এই যে পুরো একটা সংগঠিত চক্র, দুষ্কৃতী চক্র, তারা এই কাজটা করেছে। কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, এই দুষ্কৃতী চক্র এত বারবারন্ত কোথা থেকে এলো, যেখানে একটার পর একটা দোকান। গৌতম, ধন্যবাদ। রাজ্য জুড়ে এসআইআর আবহের মধ্যেই ফের নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে উঠল অভিযোগ। একটি বুথের প্রায় 900 জন ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায়। আর এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ের পোতাগাছি গ্রামে। ফের নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে উঠল অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির বলাগড়ের পোতাগাছি। অভিযোগ, এখানকার একটি বুথের প্রায় 900 জন ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায়। নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে, তা এসআইআরটা হচ্ছে 2002 সালের লিস্ট ধরে, কিন্তু আমরা 2002 সালের লিস্ট পাচ্ছি না। এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নিয়ার অ্যাবাভ 900 প্লাস। এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা। এই জন্য বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল আপ করে তাকে সাবমিট করতে পারছি না। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এবার এসআইআর হচ্ছে। এই প্রেক্ষাপটে উদ্বিগ্ন পোতাগাছির বাসিন্দাদের একাংশ। নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে 2002 সালের লিস্ট অনুযায়ী আমাদের এসআইআর ফর্ম ফিল আপ করতে বলেছে। ফর্ম আমাদের এসে গেছে, কিন্তু 2002-এর লিস্টে আমাদের নাম কারোর আসছে না, 914 জনের। আচ্ছা, এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি। নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে, তা এসআইআরটা হচ্ছে 2002 সালের লিস্ট ধরে, কিন্তু আমরা 2002 সালের লিস্ট পাচ্ছি না। টোটাল বুথেরই পাচ্ছি না, 900-র উপর। আমরা ধোঁয়াশার মধ্যে আছি। 900 ভোটার আমাদের কি এই ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে? অভিযোগের প্রেক্ষিতে হুগলির জেলাশাসক জানিয়েছেন, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এদিকে পোতাগাছির বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। বলাগড়ের আরও বেশ কিছু গ্রাম আছে যেই সকল গ্রামের মানুষগুলোর 2002 সালের ভোটার তালিকায় নামই নেই। আর এই নাম না থাকার কারণ হচ্ছে সেই সময় ক্ষমতায় থাকা বাম সরকারের অনীহা, বর্তমানে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের অনীহা, যার কারণেই এই সকল মানুষগুলো আজকে সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতবর্ষে থাকা কোনো হিন্দুর নাম বাদ যাবে না। আমাদের দলের তরফ থেকে এটা একটা বিশাল বড় বার্তা যে কাউর নাম বাদ যাবে না। যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে, তাহলে যেরকম ভাবে হোক সে ভোট দেবে। দরজা তো চলছেই, কিন্তু সাধারণ মানুষগুলোর এই ভোগান্তির দায় কে নেবে?
সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। শিশু মৃত্যু নিয়ে দেশ জুড়ে বিতর্কের পরও বদলালো না ছবি। ফের গুণমানে ফেল করলো তিনটি কাপ সিরাপ, যার মধ্যে রয়েছে বিতর্কিত কোল্ড ড্রিফ। শিশুদের ওষুধে বিপজ্জনক মাত্রায় ফের মিলল রাসায়নিক। মধ্যপ্রদেশ ও রাজস্থানে 20 জন শিশুর মৃত্যুর পর কাফ সিরাপ নিয়ে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। নানা রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু শিশু মৃত্যু নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কোল্ড ড্রিফ সিরাপ ফের পরীক্ষায় ফেল করল। এরই সঙ্গে আরও 2টি কাফ সিরাপে বিপজ্জনক মাত্রায় মিলল রাসায়নিক। রিলিফ ও রেসপি ফ্রেশ টিআর নামে 2টি কাফ সিরাপকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলো। মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্যুর পর 3টি ভারতীয় সংস্থার তৈরি এই 3টি কাপ সিরাপ খেতে গোটা বিশ্বকে নিষেধ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই আবহে এই 3টি কাপ সিরাপই ফেল করল গুণমান যাচাইয়ের পরীক্ষায়। এবারও ঘটনাস্থল সেই মধ্যপ্রদেশ। ভোপালের ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে এই 3টি সংস্থার তৈরি 3টি কাপ সিরাপ। মধ্যপ্রদেশের ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। কেন্দ্রের তরফে এই রিপোর্ট আসার পর রাজ্যের সমস্ত পাইকারি এবং খুচরো ওষুধ বিক্রেতাদের সতর্ক করেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে 3টি সংস্থার সিরাপের নমুনায় দূষিত ওষুধে ডাইইথাইলিন গ্লাইকল নামক রাসায়নিক অনুমোদিত মাত্রার থেকে বহু গুণ বেশি রয়েছে। কোল্ড ড্রিফ কাফ সিরাপের ক্ষেত্রে বিপজ্জনকভাবে যে মাত্রা পৌঁছে গেছে 48.06%। এই কোয়ালিটি কন্ট্রোল সর্বস্তরে ডাউন টু দি ইন্সপেক্টর লেভেল অ্যান্ড অলসো যে ওষুধের দোকানদার, ছোট কোম্পানির ওষুধে প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে, সেই জন্য তাদের ওই ধরনের ওষুধগুলো বিক্রি করার একটা প্রবণতা থাকে। তার জন্য এই প্রবলেমগুলো হয়। আর তার ভুক্তভোগী হচ্ছে আমাদের শিশুরা। ডাক্তারদের বুঝতে হবে যে না, কাশির ওষুধ আমরা লিখব না। বাবা মাকে বুঝতে হবে যে না, কাশির কোনো ওষুধ হয় না। আর সরকারের দিক থেকে স্ট্রিক্ট হতে হবে যে এই ধরনের ওষুধ যেন বাজারে না আসে। এটা মেনলি সিরাপি ফর্ম ব্যবহার করার জন্য যে প্রোডাক্টটা যেই মলিকুলটা ইউজ করার কথা সেটা কস্টলি বলে সেটাকে রিপ্লেস করার জন্য এই সস্তা মলিকুলটাকে ইউজ করা হয়, এবং সেটাও পারমিসেবল লেভেল থেকে অনেক বেশি। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা যেরকম লেভেলে পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এটা মনে হচ্ছে যেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে না। হ্যাঁ, আমার 5% দেওয়ার কথা, তার জায়গায় অ্যাক্সিডেন্টালি 15% দিয়ে দিলাম, কিন্তু 5%-এর জায়গায় 55% আছে। তো সেটা দেখে মনে হচ্ছে না যে এটা অ্যাক্সিডেন্টালি দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা খুবই জঘন্যতম অপরাধ। এই 3টি কাপ সিরাপ সহ 48টি ওষুধের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।